প্রিয় দর্শক, জোর যার মুল্লুক তার বলে একটি কথা আছে। বিশ্ব পরিস্থিতি দেখে এই কথাটি খুব বেশি মনে পড়ল। আমি রেজানুর রহমান, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন দৈনিক প্রথম আলোর কূটনৈতিক প্রতিবেদক রাহিদ এজাজ। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। ধন্যবাদ ভাই। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আলোচনায় যেতে চাই। দৈনিক প্রথম আলো, ভেনেজুয়েলায় মার্কিন হামলা, ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্টকে তুলে নিল যুক্তরাষ্ট্র। আইপিএল থেকে বাদ মুস্তাফিজ, বাংলাদেশ ভারত ক্রিকেটে অস্বস্তি, এখন ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র। দৈনিক যুগান্তর, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা, সস্ত্রীক মাদুরোকে তুলে নিল। এলপি গ্যাসের তীব্র সংকট, ১৩০০ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ২০০০ টাকায়। দৈনিক সমকাল, জামায়াতের এনায়েত ১১৬ কোটি টাকার মালিক, রমজানের ২ লাখ। ভেনেজুয়েলায় হামলা, সস্ত্রীক প্রেসিডেন্টকে অপহরণ। কালের কণ্ঠের শিরোনাম, বিএনপির বিদ্রোহী অনেকেই বাদ, ভেনেজুয়েলায় মার্কিন হামলা, যশোরে সন্ত্রাসীদের গুলিতে বিএনপি নেতা নিহত। দৈনিক ইত্তেফাক, প্রেসিডেন্টকে সস্ত্রীক তুলে নিল যুক্তরাষ্ট্র, মাদুরোর উপর কেন এত রাগ ট্রাম্পের। বাংলাদেশ প্রতিদিন, ট্রাম্প তাণ্ডব ভেনেজুয়েলায়, হেভিওয়েট অনেক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল। বগুড়া ৬ ও ঢাকা ১৭ আসন, তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ। মানবজমিনের শিরোনাম, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা, প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রীক আটক, এলপিজির তীব্র সংকট, গ্রাহক ভোগান্তি। আমার দেশ, ঢাকার প্রতি বৈরী মনোভাব বদলায়নি দিল্লির, স্বৈরশাসক মাদুরোর উত্থান পতন, স্ত্রীসহ প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। আমাদের সময়, ভারতের হিন্দুত্ববাদী রাজনীতির শিকার মুস্তাফিজ, ভেনেজুয়েলার মাদুরোকে তুলে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। আজকের পত্রিকার শিরোনাম, মনোনয়নপত্র বাতিল হলো ৫ শতাধিক। সময়ের আলো শিরোনাম, ভেনেজুয়েলায় মার্কিন মাস্তানি। দৈনিক করতোয়া, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে স্ত্রীসহ আটক করল যুক্তরাষ্ট্র, তারেক রহমান টিকলেন ২ আসনই। ইনকিলাবের শিরোনাম, ভেনেজুয়েলায় নজিরবিহীন আগ্রাসন যুক্তরাষ্ট্রের, ইসির সক্ষমতায় বাড়ছে আস্থা। দৈনিক দিনকাল, জনগণের ভালোবাসা আমাদের শক্তি আর প্রেরণার উৎস, তারেক রহমান বলেছেন। বাংলাবাজার পত্রিকা, বাছাইয়ে বৈধতা পেলেন তারেক রহমান সহ হেভিওয়েটরা। রূপালী বাংলাদেশ অধিগ্রহণে কমিশন উন্মাদনা, তামাবিলে ১,০০০ কোটি টাকার বাণিজ্য, মাদুরো সস্ত্রীক আটক। আলোকিত বাংলাদেশ, ভেনেজুয়েলায় হামলা, মাদুরোকে তুলে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। রাহিদ, আমি শুরুতেই বলছিলাম যে এই পৃথিবীতে কি জোর যার মুল্লুক তার, সেই কথাটাই কি আবার কি প্রমাণিত হলো কিনা। যেমন ধরেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে উঠিয়ে নিয়ে গেল যুক্তরাষ্ট্র, একটা দেশের প্রেসিডেন্টকে আর একটা দেশে উঠিয়ে নিয়ে গেল, এবং ট্রাম্প খুব দম্ভ ভরে বললেন এখন থেকে তাদের নির্বাচন না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র। চালাবেন। এবং ব্রিফিংয়ে কালকে যখন মার্কো রুবিও ওনার পররাষ্ট্রমন্ত্রী ছিল, পিছনে দেখিয়ে বোঝাচ্ছিল আমার পিছনে যারা দাঁড়িয়ে আছে তারা চালাবে এবং মার্কিন তেল কোম্পানিগুলো সেখানে ল্যান্ড করবে। এখন তার মানে তেলের উপরেই নজর। আপনি যখন বলছিলেন অনুষ্ঠান শুরুর আগে আমরা এটাই আলোচনা করছিলাম, কারাকাসে হামলা চালিয়েছে নিকোলাস মাদুরো এবং সিলিয়া ফ্লোরেসকে রীতিমতো উঠিয়ে নিয়ে গেছেন। আমরা যে সময়টায় এখন বসবাস করি, হয়তো আজ থেকে ৩০-৪০ বছর আগে কেউ ভাবতো কিনা। এবং ইতিহাস বলে পানামা নরিয়াগাকে সেই 89-এর পরে প্রথম এ ধরনের ঘটনা ঘটলো। কিন্তু সাম্প্রতিক কালের যদি ঘটনার প্রবাহগুলো আমরা দেখি, একটা খবর পড়ছিলাম কাল রাতে যে সেপ্টেম্বর মাস থেকে কিন্তু ইন্ডিকেশন ছিল যে চাপ বাড়াচ্ছিল, অবরোধ বাড়াচ্ছিল, এবং একটা জায়গায় দেখছিলাম প্রায় ১০০রও বেশি মানুষকে আপনার ধরেন সেই ভেনেজুয়েলার উপকূলে তারা এয়ার স্ট্রাইক, আপনার নার্কো টেরোরিজমের বিরুদ্ধে অ্যাকশনের কথা বলে আপনার আকাশপথে হামলা চালিয়েছে, উপকূলে হামলা চালিয়েছে। কমপক্ষে ১০০ মানুষ যুক্তরাষ্ট্র খুন করেছে। এবং এই নার্কো টেরোরিজমের বিরুদ্ধে অভিযানের কথা বলে ওয়াশিংটন এক ধরনের ক্লিয়ারেন্স নিয়ে এটা করেছিল। এখন প্রশ্ন হচ্ছে, সেপ্টেম্বর থেকে গত ৩ মাসেরও বেশি সময় ধরে যে অভিযান, সেটা না হয়ে করলো, কিন্তু তাই বলে একটা দেশে গিয়ে অভিযান চালিয়ে
সেই দেশের সেই দেশের প্রেসিডেন্টকে উঠিয়ে নেবেন, আপনি সেটা ঘোষণা দিচ্ছেন, সবচেয়ে বড় অভিযান বলছেন, সফল অভিযান বলছেন, মার্কিন প্রতিরক্ষা বা সামরিক শক্তি শৌর্য বিজয়ের কথা বলছেন। এখানে কার সাথে কি লড়াই করলেন? এখানে তো কি আপনাকে প্রতিহত করেন, প্রতিরোধ করেন। আমি একটা প্রশ্ন করতে চাই, দেখুন বিভিন্ন দেশ নিন্দা করেছে, পত্রিকায় আছে, কিন্তু জাতিসংঘ, মানে আমরা সবসময় তো মনে করি যে একটা দুতিয়ালি করা বা একটা সমঝোতা করা, ওই জায়গা থেকেই তো জাতিসংঘ প্রতিষ্ঠা, আমি যতটুকু বুঝি আর কি। তো এই 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 এইসব ইস্যুতে জাতিসংঘের ভূমিকা কি থাকে? দেখেন, আপনি জাতিসংঘের ভূমিকার কথা বলছেন, এখন জাতিসংঘে চালায়টাকে আমি বাংলাদেশ সব দেশে চালা দিয়ে চলো। জাতিসংঘের সংস্কারের কথা বলা হচ্ছে, এটা 1 দশক 2 দশক না, আরো লম্বা সময় ধরে চলছে। কারণ আমরা জানি, ছোট্ট করে বলি, লম্বা না গিয়ে আমাদের আরো বিষয় আছে আলোচনা। আমরা সিকিউরিটি কাউন্সিল নিয়ে কথা বলি, এবং এই অনুষ্ঠানে আমি যদি ভুল না করি, আমাদের এখানে যখন রোহিঙ্গার অনুপ্রবেশ করলো, সেটাই তো আমাদেরকে সরাসরি ইম্প্যাক্ট, আমাদের উপর প্রভাব ফেললো। এই সিকিউরিটি কাউন্সিল নামে যে বডিটা আছে, কি হচ্ছে, সবাইকে সর্বসম্মত হতে হবে, অর্থাৎ এই যে ভ্যাটো পাওয়ার। তো আপনি একটা আপার টিয়ারের বডি করে রাখলেন, পার্মানেন্ট মেম্বারদের 5 জনকে রাখলেন, কোনো একটা মেম্বার যদি বেঁকে বসে তাহলে এটা হলো না। তো এখন জাতিসংঘের মহাসচিব নিন্দা জানিয়েছেন, উদ্বেগজনক বলছেন এই অঞ্চলের জন্য। এই নিন্দা উদ্বেগ জানিয়ে আপনার লাভ কি? আপনি তো একটা লিপ সার্ভিং। আবার ধরেন, কালকে ইন্টারেস্টিংলি এই ঘটনার পরপরেই অনেকটা আমার কাছে মনে হয়েছে এটা কেন যুক্তরাজ্য করতে গেল, স্টেটমেন্ট দিয়ে বলছে আমি এটার সাথে নেই। তার মানে কি, আপনি অতীতের পাপের কথা আপনার মনে এলো, বা অতীতের পাপ আপনাকে তাড়া করছে, তাড়াতাড়ি আপনি বলছেন যে না, এই আমি ক্লিয়ার করি, আমি নিজের অবস্থানটা ক্লিয়ার করি। কিন্তু আপনি নিজের অবস্থান ক্লিয়ার করলে অতীতে যে পাপগুলো, আপনি ওয়ার অন টেররে বলেন, আফগানিস্তানে বলেন, যেখানে যেখানে যা যা তার দোষর ছিলেন, সেই পাপ তো মুছে যায় না, ইতিহাস তো ইতিহাসই। তো যে কথাটা আপনি বলছিলেন, আমরা যখন অনুষ্ঠানের শুরুর আগে আলোচনা করছিলাম যে আপনার এভাবে আজকের দিনে এসে একটা দেশে আপনি হামলা চালাবেন, আক্রমণ করবেন, উঠিয়ে নিয়ে যাবেন, এটা ভাবাই যায় না। কিন্তু আমরা যেটা ভাবতে পারি না, সেই জিনিসগুলো ট্রাম্প কিন্তু গত বছরের জানুয়ারিতে কিন্তু ক্ষমতা আসার পর একের পর এরকম। একটু বিনয়ের সাথে জানতে চাই, মানে একটা বড় দেশ, তার এটা আমরা তাকে রেসপেক্ট করি সব জায়গা থেকে, কিন্তু এই ধরনের যে কি নিন্দনীয় কাজগুলো হচ্ছে, যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ এটা কিভাবে নেয়? ওয়েল, যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ কিভাবে নেয় সেটি বলার চেয়ে আমি যদি বলি, নিশ্চয় প্রথমবারও মনে আছে যখন জরিপগুলো হচ্ছিল, নানান লেখালেখি মতামতগুলো আসছিল, সেখানে কিন্তু ট্রাম্প জিতবেন বা ট্রাম্প চলে আসবেন এমনটা ইঙ্গিত ছিল না। আবার কমিউনিটি রেডিও বেস সহ নানান জায়গায় একটা ইন্ডিকেশন ছিল যে ট্রাম্প আসবেন। ইভেন আপনি যে বলছেন কেমন নেয়, আমরা জানি যে সুইং স্টেট বলে কিছু জায়গা আছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে, অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই হয়, খুব ক্লোজ হয়, একদম খুব সামান্য মার্জিনে এক পক্ষ অন্য পক্ষকে পরাজিত করে। এবার কিন্তু দেখা গেছে সুইং স্টেটগুলোতে সে ক্লিন সুইপ করে গেছে। অর্থাৎ আমি এই রেফারেন্সটা এই জন্যই বলছি যে তার পিছনে তো সমর্থন আছে, সমর্থন না থাকলে এই বিপুল ভোটে এমন একটা অ্যাপারেন্টলি এরকম সে ইমপ্রেশন দেয় সে পাগলামি করে, আসলে পাগলামি না, তার এটা পুরোটাই ক্যালকুলেটিভ। আমি ছোট্ট একটা বলি যেটা আমাদেরকে ইম্প্যাক্ট, আমাদের উপরে প্রভাব ফেলেছে, যেমন ধরেন ট্যারিফ ওয়ার। ট্যারিফ যে আসলে ট্যারিফ ওয়ার না, ট্রেড ওয়ার না, এটা তো কয়েক মাসের মধ্যে প্রমাণিত হয়ে গেল। কিন্তু তার চেয়ে আতঙ্কের এবং উদ্বেগ হলো যে কথাটা আপনি বলছিলেন খুব পরিহাসের ছলে, তাহলে কি ট্রাম্প একদিন বলতে পারে যে আমি আজকে বাংলাদেশে নামবো, বাংলাদেশ চালাবো, যেভাবে আমরা কথার কথা বলছি, তো যেভাবে বলছে যে সে যুক্তরাষ্ট্র চালাবে না, ওটা বলতে গিয়ে আমি আরেকটা বিষয়ের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে শান্তিতে নোবেল যে মাচাদো, তিনি কিন্তু বেশ কিছুদিন আগে মারিয়া মাচাদো বলছিলেন যে ভেনিজুয়েলা হামলা চালানোর জন্য, আক্রমণ চালানো। এই মারিয়া মাচাদোকে নোবেলের শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল। তো যিনি শান্তিতে নোবেল জয় করলেন, তিনি এমন একটা আহ্বান জানাচ্ছেন, এবং এই ঘোষণার পর তিনি বলছেন যে ডোনাল্ড ট্রাম্প কথা রেখেছেন। হ্যাঁ, তো এই বিষয়গুলো কিন্তু আমাদের, এটাও তো একটা ভালো কথা, ডোনাল্ড ট্রাম্প যখন কথা রেখেছেন পজিটিভ আসে জিনিস, তাহলে তার মানে কি, একজন শান্তিতে নোবেল পাওয়া একজন এমন একটা
আহ্বান জানাচ্ছেন, যেটা মানে এই খবরটা পড়ছিলাম। আপনি আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবেন অন্য দেশে, অন্য আর দেশে আবার নিজেই আবার আধিপত্যবাদ। নিজে আধিপত্যবাদের দোসর হবেন, তাহলে তো হয় সেটা না, টোটালি এটা কন্ট্রাডিক্ট করে। এটা হয় না। এবং এটা আরেকবার প্রমাণ করে দিল যে নোবেল শান্তি পুরস্কার যে দিলেন, এবং এখানে এটা তো দীর্ঘদিন ধরে আলোচনাগুলো আছে, সমালোচনা আছে, আলোচনা না বলে সমালোচনা বলি, যে এই যে শান্তি পুরস্কার দিলেন, তাহলে সে তার নিজের দেশের না হয়ে তার পারপাস সার্ভ করলো কিনা, এটা তো অনেক পরিষ্কার এখানে। ধন্যবাদ। আমরা একটু অন্য আলোচনায় যেতে চাই। আচ্ছা, ধরেন মুস্তাফিজ, মুস্তাফিজ কিন্তু এখন শুধু একজন খেলোয়াড় না, মানে মুস্তাফিজ মানে বাংলাদেশ। জি। আপনি আইপিএলে মুস্তাফিজকে বাদ দিলেন এবং সিদ্ধান্ত নিলেন যে উগ্র মৌলবাদীরা কি বিদ্রোহ করছে বা নানা ধরনের কথা বলছে, ওই জন্য আপনি মুস্তাফিজকে খেলা থেকে বাদ দিয়ে দিলেন। তাহলে কি এক অর্থে মনে হয় না যে আপনি বাংলাদেশকেই বাদ দিলেন? মানে আমি যতটুকু, মুস্তাফিজের পরিচয় তো বাংলাদেশ। হ্যাঁ, মুস্তাফিজের পরিচয় বাংলাদেশ, আপনি বাংলাদেশ দেশকে বাদ দিলেন। হ্যাঁ, মুস্তাফিজকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে, অবশ্যই। তারা বাংলাদেশকে আপনি বাদ দিচ্ছেন। আমি জিনিসটা আরো একটু কি বলবো, আপনি দেশ বা এভাবে জেনারেলাইজ করলেন, তো আমি সম্পর্কের জায়গাতে জি বলি। জি। খেলা, সংস্কৃতি, শিক্ষা, এগুলো তো মানুষের বন্ধনটা তৈরি করে। এবং আমরা বলছি দুইটা দেশ আমরা সম্প্রীতির কথা বলি, সম্প্রীতির কথা বন্ধনের কথা বলছি, বলি, এই জায়গাগুলো ঐতিহ্যের কথা বলি, মিলের কথা বলি। সেটা খেলা, সেটা গান বাজনা, সেটা সংস্কৃতি। চিত্রকলা, শিক্ষা ইত্যাদি নানান দিয়ে হতে পারে। তো এখন আপনি খেলাটার মধ্যে তো রাজনীতি ঢুকিয়ে দিলেন, এটা তো কোনো সন্দেহ না। আমি দুইটা জায়গা দুইজনকে কোট করবো। রামচন্দ্র জি জি গুহ, জি ভারতীয় জি ঐতিহাসিক, জি। তিনি বলছেন যে এটা অত্যন্ত মানে অদূরদর্শী পনায় ভরা একটা সিদ্ধান্ত। কারণ এই যে আপনি শর্ট সাইটেড হয়ে একটা সিদ্ধান্ত নিলেন, এই সিদ্ধান্তের ফলটা কোথায় যাবে, বা এই সিদ্ধান্ত নিয়ে আপনি ঢাকা আর ইসলামাবাদকে এক কাতারে ফেলে দিলেন। এটা রামচন্দ্র গুহ হ্যাঁ, এই বলছেন। প্রশ্ন উঠছে তো। রামচন্দ্র গুহ এই কথাটা বলছেন। জি। শশী থারুর, কংগ্রেস নেতা, তিনি তারটা অনেক বেশি স্ট্রং, তার স্টেটমেন্টটা দেখুন। তিনি বলছেন যে এটা অত্যন্ত নিন্দনীয় যে মোস্তাফিজকে বাদ দেওয়ার এই সিদ্ধান্ত। এখন কথা হচ্ছে, মোস্তাফিজকে যে আপনারা বাদ দিলেন, এর আগে কি লিটন দাস বা সৌম্য সরকারের ক্ষেত্রে একই ট্রিটমেন্ট দিয়েছিলেন? যদি সেটা দিয়ে না থাকেন, তাহলে এটা শাস্তি দিয়ে কাকে? ব্যক্তিকে দিচ্ছেন, ধর্মকে দিচ্ছেন? এবং এই যে পাগলামোর, এই পাগলামোর শেষটা কোথায়? তো খোদ ভারতেই কিন্তু এটার প্রতিক্রিয়াটা আছে। না, এখন শুধু এটা, এখন তো আরেকটা প্রশ্ন আসে। প্রশ্ন যেটা হচ্ছে, আমার যে ব্যাপারটা আমরা দুদিন আগে দেখলাম, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এসেছিলেন, এসে সাবেক প্রধানমন্ত্রী তিনবারের খালেদা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে গেছেন। তিনি শুভকামনা জানিয়েছেন বাংলাদেশের নির্বাচনের প্রতি, এবং নির্বাচন শেষে সম্পর্কে যে টানাপোড়েন, উত্তেজনা, সংকট, সেটি দূর হয়ে যাবে, দূর করার দিকে এগোবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। ঢাকা থেকে ফিরে তিনি মাদ্রাসার আইআইটিতে একটা বক্তৃতায় বলেছেন যে প্রতিবেশী দেশগুলোর মধ্যে পাকিস্তানকে যতটা আক্রমণাত্মক কথা বলেছেন, বাংলাদেশের প্রতি একটা ইতিবাচক মতামতের প্রতিফলন তার বক্তব্যে আছে। জয়শঙ্কর আসার একদিন পরে ভারতের প্রতিরক্ষামন্ত্রী দিল্লির বাংলাদেশ হাইকমিশনে গেছিলেন। দিল্লির বাংলাদেশ হাইকমিশনে কিন্তু গত ডিসেম্বরের 21 তারিখ রাত্রেবেলা, দিনের বেলা না, শনিবার বন্ধের দিন রাতের বেলা একদল হিন্দুত্ববাদী বিক্ষোভ করেছিল, হাইকমিশনারকে হত্যার হুমকি দিয়েছিল। সেখানে এসে গিয়ে এক ধরনের প্রতীকী দেখতে পারি যে না, এটা রক্ষার দায়িত্ব আমাদের, আমি সুরক্ষা দেব। তো পরপর দুদিন এমন ঘটনার পর যখন মোস্তাফিজের সিদ্ধান্তটা আসে, তাহলে স্বভাবতই সঙ্গত কারণে প্রশ্ন জাগে, সরকারের দিক থেকে, বিজেপির দিক থেকে সম্পর্ক ভালো করার যে চেষ্টা বা উদ্যোগ, সেটি আলটিমেটলি কাজে দিবে কিনা। কারণ 48 ঘন্টার মধ্যেই তো আমরা উল্টো চিত্র দেখছি। এবং প্রশ্নবিদ্ধ লোক দেখানো না, আমি বিষয়টা এরকম করব যে গত 24 সালের অগাস্টের পর থেকে যে সংকট টানাপোড়েন, সেটা মিডিয়াতে ছিল, নানানভাবে এসছে। তারা ডিপ নিউজ দেখেছি, ফেক নিউজ দেখেছি, মিস ইনফরমেশনের বিস্তার দেখেছি। কিন্তু গত কয়েক মাসে সংঘ পরিবার বলে আমরা আরএসএস জানি, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ, অর্থাৎ সোসাইটিতে জিনিসটা যেভাবে আপনি ছড়িয়ে দিয়েছেন, এখন সেটা আপনার স্থানীয় নির্বাচন হতে পারে, রাজনীতি হতে পারে, সেটা ভিন্ন কথা। এখন আপনি এই উস্কে দিয়ে আপনি যে মনোভাবটা উস্কে দিলেন সমাজে, এটার ফল কোথায়?
আমরা অবশ্যই দীপু দাসকে যেভাবে খুন করা হলো নিন্দা করি, আমরা নিন্দা করি, জঘন্য কাজ বলি, এতে কোনো সন্দেহ নেই। এটা বাংলাদেশের অভ্যন্তরে ঘটেছে, বাংলাদেশের সরকার, বাংলাদেশ রাষ্ট্র ব্যবস্থা নিচ্ছে, পদক্ষেপ নিচ্ছে। কিন্তু কোনো একটা ঘটনা ঘটা মাত্রই আপনি যে কনক্লুশনে চলে যাচ্ছেন, মাইনরিটি কার্ডটাকে সামনে নিয়ে আসছেন, সেটাও তো খুব সুখকর নয়। এটা হলো তো পাল্টাপাল্টি, আমরাও বলতে পারি বড়দিনের ভারতে কি ঘটেছে, তারপরে বাঙালি বলে পশ্চিমবঙ্গের একজনকে ছত্তিশগড়ে যেভাবে খুন করা হলো, এখানে তো আমরা জিনিসগুলো ওভাবে দেখছি না। মানে তো খুব দুঃখজনক ঘটনা। এক লাইনে শেষ করবো, যে মনোভাবটা দেখছি মোস্তাফিজের এই ঘটনার পর, মানে দুর্ভাগ্যজনক বললেও বোধহয় কম বলা হয়। আর মোস্তাফিজ তো এখানে কারো দয়া অনুগ্রহ নিয়ে খেলতে যান এবং রীতিমতো কারাকারি করে কেকেআর চেন্নাই সুপার কিংস আগ্রহী ছিল, কিন্তু চেন্নাই সুপার কিংস পায়নি, কেকেআর তাকে নিয়ে গেছে। তো সবশেষ কথাটা হচ্ছে যে মনোভাবটা আপনি সমাজের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন, এটা কিন্তু খুব শুভকর আগামীর ইঙ্গিত। আগামীর জন্য নয়, বিশেষ করে সামনে যে বিশ্বকাপ আছে, সেই বিশ্বকাপও তো এখন ভারতে হবে কি হবে না, এটা তো আমরা বলতে পারি। আমরা বলতে পারি এখন শ্রীলঙ্কার কথা সেখানে করে সরিয়ে নেওয়া হবে। সুখকর না যা ঘটছে। অনেক ধন্যবাদ। একটু রাজনীতির জায়গায় আসি। আমাদের দেশের এই যে মনোনয়নপত্র বাতিল হচ্ছে, কোনো পত্রিকায় 2 শতাধিক, কোনো জায়গায় 5 শতাধিক, কোনো জায়গায় 4 শতাধিক, এরকম বলা হচ্ছে। এবং বলা হচ্ছে হেভিওয়েট প্রার্থীদেরও অনেকের মনোনয়নপত্র বাতিল হয়েছে। আবার আপিল করার সুযোগ আছে। কিন্তু সবকিছু মিলে আমার যে প্রশ্নটা, আমি গতকাল আমার প্রিয় অতিথিকে এই প্রশ্নটা করেছিলাম, যে যারা বৈধ আয়ের উৎস উল্লেখ করছেন যে আমাদের নেতা নেত্রীরা, তখন অনেকেই সাধারণ মানুষ প্রশ্ন করছে যে তাদের আয়ের উৎস যখন বলা হচ্ছে, তো একটা বাড়ি ভাড়া, ওনারা তো যে বাড়ি ভাড়া এবং বাজার খরচ সবকিছু মিলিয়ে তারা তাহলে আয় রোজগার তাহলে কি হয়, তারা কোথা থেকে এত শান শওকতটা কিভাবে করে, এই প্রশ্নগুলো কিন্তু সাধারণ মানুষ তুলছে। তোলাটা এবং তুলছে, আমি মনে করি তোলাটা তো একটা ভালো দিক এই জন্যই আপনার হলফনামায় যা বলা হচ্ছে, দেখানো হচ্ছে, সেটার সাথে বাস্তবের মিল আছে কি মিল নেই, এই প্রশ্নগুলো কি 5 বছর 10 বছর আগে আমরা তুলতে পারছি? আমরা তুলতে পারছি। এটা একটা ভালো লক্ষণ দেখছি। আমি এটা ভালো লক্ষণ এই জন্যই দেখছি। এবং এই যে কথাটা যে একটা ফরম্যাটের মধ্যে দিয়ে এটা দেওয়া হচ্ছে, যেমন ধরুন মনোনয়ন বাতিলের যে বিষয়টা, তাসিম যারা কথা বলছেন যে সিগনেচার ক্যাম্পেইন ছিল, ওটা একটা ইস্যু। অবশ্যই হ্যাঁ, নিয়মের ব্যত্যয় ঘটলে সেটা যাবে। কিন্তু কথা হচ্ছে এই যে জনগণ, সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, আপনি যে হলফনামায় যা বলছেন, সেই হলফনামার সাথে আপনার ব্যক্তিগত জীবনাচারের তার রিফ্লেকশন আছে কিনা, সেটা যথাযথ হচ্ছে কিনা। তো এই প্রশ্নগুলোই আমি মনে করি হলফনামার যে বিষয়টা আছে, এখানে সংযোজন বিয়োজন পরিমার্জনের সুযোগও কিন্তু ভবিষ্যতে আসবে। অর্থাৎ আমি ইতিবাচক এই জন্যই দেখি, আজকে আমরা ধরেন গণমাধ্যম যেভাবে হলফনামা নিয়ে এগুলো কিন্তু আপনার আমার চেয়ে যেহেতু আগে সাংবাদিকতা শুরু করেছেন, নিশ্চয়ই ভালোই বলতে পারবেন যে 15-20 বছর আগে এগুলো নিয়ে এতটা ছিল না। তো এই প্রশ্নগুলো তুলোর কারণেই আমি মনে করি ভবিষ্যতে এই জিনিসগুলো আরও কিভাবে রেকটিফাই করা যায়, আরও এই প্রশ্নগুলোর জবাব দেওয়ার ক্ষেত্রেও প্রার্থীরা, রাজনীতিবিদরা সচেতন হবেন যে আমি তো জনগণের সেবা করতে চাই। তো আপনি যদি জনগণের সেবা করেন, তার কাছে জবাবদিহির জন্য আপনাকে ফিরতে হবে। তো এই জায়গা থেকে আমি প্রশ্ন তোলাগুলোকে সঙ্গত বলেই মনে করি। অনেক মানে আপনি যথার্থই বলেছেন, কিন্তু এই যে রাজনীতির মেরুকরণ বলে একটা ব্যাপার আছে, আর একটা ব্যাপার আছে যে রাজনীতিতে বলে শেষ বলে কোনো কথা নেই। কিন্তু এখন যেটা মনে হচ্ছে যে দুটি দল বিপরীতমুখী, একদিকে বিএনপি আর একদিকে সমমনা ইসলামী দলগুলো, এবং সেখানে এনসিপি এবং এলডিপি যুক্ত হলো। এবং এনসিপি এলডিপি যুক্ত হওয়ার পরে তাদের নিজেদের মধ্যে আবার একটা টানাপোড়েন চলছে, কাকে কত সিট দেওয়া হবে সেটা একটা ব্যাপার আছে। কিন্তু আমার প্রশ্নটা যেটা, যে আমাদের ছাত্ররা যে গণ আন্দোলনটা বিস্ময়কর আন্দোলন করলেন এবং দেশটার একটা পরিবর্তন আনার স্বপ্ন দেখলেন, সেটা কি এনসিপি জামায়াতের সাথে যোগ দেওয়ার পরে প্রশ্ন কি থেকেই যায় না যে তাদের আদর্শ উদ্দেশ্যটা কি? না, এটা তো এই প্রশ্ন তো উঠছেই, এবং এই প্রশ্ন উঠছে বলেই আপনার রাজনৈতিক মেনুকরণের কথা বলছেন তো, এবং আমি মনে করি একটা খুব আপ্তবাক্য আছে, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। তো এই সে ফেয়ার বলতে গিয়ে আপনি কিন্তু কখনো কখনো আদর্শের সাথেও
আপোষ করে ফেলেন বা আদর্শচ্যুতি ঘটে। তো সেই জায়গাতে এই মেরুকরণ যে সবাই ভালোভাবে নেয়নি, এনসিপির ভাঙনে অনেক কিন্তু ধন্যবাদ। পরিষ্কার করে বুঝিয়ে অনেক দিয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ প্রিয় দর্শক, ভাই। আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আপনার শুনলেন। ভালো থাকবেন, শীতার্ত মানুষের পাশে একটু যাবেন, এই কামনা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। খোদা হাফেজ।